আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা হিসাব বিজ্ঞানের লেনদেন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করব। দেখি 1 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তো ঘটনাগুলো আমরা পড়লাম। 1 নম্বরে আমাদের বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করতে হবে। আমি তোমাদের জ্ঞাতার্থে এই যে 2টা ঘটনা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ এবং ডিসেম্বরের 15 তারিখ। ডিসেম্বরের 10 তারিখ বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে। আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম লেনদেন কোনগুলো লেনদেন নয়। তাতে স্পষ্টভাবে বলা ছিল যে ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক ঋণ গ্রহণ করে তাহলে সেটা কি হবে না, সেটা লেনদেন হবে না। তো ডিসেম্বরের 10 তারিখ বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। কত টাকা ঋণ গ্রহণ করেছে? 40,000 টাকা। 40,000 টাকা। তারপর 15 তারিখে বলছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তোবা মনে আছে তোমাদের যে আমরা বলেছিলাম যে ফরমাইশ এটা হচ্ছে এক ধরনের চুক্তিপত্র যেটার লিখিত কোনো প্রমাণ থাকে না, তাই ফরমাইশ কোনো লেনদেন হবে না, এটা জাস্ট একটা ঘটনা মাত্র। তাহলে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করেছে কত হাজার টাকা? 45,000 টাকা। তাহলে এই রিফাত এন্টারপ্রাইজের ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 20 তারিখের লেনদেনগুলো বা ট্রানজ্যাকশনগুলোর মধ্য থেকে এই 2টা ঘটনা আমরা চিহ্নিত করেছি যেটা কি নয়, লেনদেন নয়। তাহলে এর মোট পরিমাণ আমরা বের করি। 40 এবং 45 মোট কত হাজার টাকা? 85,000 টাকা। তাহলে আমরা এই 2টা অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ এবং ডিসেম্বরের 15 তারিখ এই 2টা ঘটনাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারছি না, এটা লেনদেন নয়। অবশেষে আমরা এখানে লিখে দিব উত্তর ব্যবসায়িক লেনদেন নয়, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট টাকার পরিমাণ 85,000। 1 নম্বর অঙ্কের খ এর রিকোয়ারমেন্টে বলা হয়েছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। আমরা জানি সমীকরণ কি? এ সমান সমান এল প্লাস ওই। এখন এখানে ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা দেখছি যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, 1 তারিখে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে কারবার আরম্ভ করে তাহলে হিসাব সমীকরণের পরিবর্তন হয়। এই জন্য আমরা লিখেছি এটা একটা লেনদেন, নগদ অর্থ মূলধন হিসেবে ব্যবসায় আগমন। তাই এক্ষেত্রে এ সমান সমান এল প্লাস ওই উভয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে সম্পত্তি যেমন বৃদ্ধি পাবে তেমন মালিকানা সত্ত্বেও কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে। ডিসেম্বরের 3 তারিখ বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে যদি 50,000 টাকা নিয়ে একটা আমরা হিসাব খুলি তাহলে কি আমরা জানি যে ব্যাংকে জমা প্রদান করলে নগদ অর্থ হ্রাস পেল, অপরদিকে ব্যাংক যেহেতু সম্পত্তিবাচক হিসাব আবার সম্পত্তি বৃদ্ধি পেল। তাহলে হিসাব সমীকরণের এ অর্থাৎ এ এর কি হয়েছে? একবার হ্রাস হয়েছে, একবার বৃদ্ধি হয়েছে। তারপর ডিসেম্বর 5 তারিখ এটা একটা লেনদেন। যদি আমরা পড়ি লেনদেনটা হচ্ছে ধারে পণ্য
ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, ধারে যদি পণ্য ক্রয় করি আমরা, তাহলে আমরা জানি পাওনাদার সৃষ্টি হয়। এই জন্য ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। অপরপক্ষে যেহেতু লেনদেনটা ধারে সম্পূর্ণ হয়েছে, তাহলে মালিকানা সত্ত্ব কী পেয়েছে? হ্রাস পেয়েছে। কারণ ধারে পণ্য ক্রয় করার ফলে পাওনাদার যেমন বৃদ্ধি পায়, তাহলে এই যে পাওনাদারকে তো আমাদের পরিশোধ করতে হবে, অর্থাৎ মালিকের যেই অধিকার অর্থাৎ মালিকানা সত্ত্ব সেখান থেকে কী পাবে? হ্রাস পাবে। এটি একটি আর্থিক মানদণ্ডে পরিমাপযোগ্য ঘটনা। তারপর আমরা যদি দেখি ডিসেম্বরের 20 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হয়েছে কত হাজার টাকা? 15,000 টাকা। তাহলে এই যে আমাদের পাওনাদার সৃষ্টি হয়েছিল 5 তারিখে, সেই পাওনাদারকে আমরা কি করে দিচ্ছি? এবার পরিশোধ করে দিচ্ছি। তাহলে পরিশোধ করে দেওয়ার সময় কি আমরা জানি পাওনাদার সমান সমান দায়, অর্থাৎ দায় কী পেয়েছে? হ্রাস পেয়েছে। পাওনাদারকে যখন দিয়ে দিলাম দায় তখন হ্রাস পেল, এবং নগদ অর্থ কী পেয়েছে? হ্রাস পেয়েছে। নগদে দিয়ে দিয়েছি পাওনাদারকে, তাহলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। এটা হিসাব সমীকরণের কিসে প্রভাব ফেলেছে? এ কে প্রভাব ফেলেছে এবং এল কে প্রভাব ফেলেছে। অর্থাৎ এ হ্রাস পেয়েছে এবং দায়ও কী পেয়েছে? হ্রাস পেয়েছে। নগদ অর্থও কমে গিয়েছে এবং সম্পদও কমে গিয়েছে। 1 নম্বর প্রশ্নের গ বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। লেনদেন অধ্যায়ের আমার কাছে মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। এটা প্রশ্ন অনেকভাবে দেওয়া থাকে। বিশেষ ক্ষেত্রে এই লেনদেনের প্রভাব দেখাও, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যখনই আমাদের বলবে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, তাহলে এরকম ছক সম্বলিত একটা সমাধান আমাদের করতে হবে। এখন যেগুলো লেনদেন নয় সেগুলো তো আমার হিসাব সমীকরণের প্রভাব হচ্ছে না বা হবে না। তাহলে যেগুলো লেনদেন, প্রিয় শিক্ষার্থীরা, রিফাত এন্টারপ্রাইজের এই প্রতিষ্ঠানের এই অঙ্কে আমরা 4টা লেনদেন চিহ্নিত করেছি এবং এই 4টা লেনদেনেরই আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখিয়েছি। প্রথমে লিখেছি 2017 সালের ডিসেম্বর মাসের লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। প্রশ্নে আমাদেরকে তাই বলেছিল যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এখন আমরা এখানে প্রথমে ছকে তারিখ লিখব। তারপর আমরা জানি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে আমরা দায় সমান সমান এল এবং মালিকানা সত্ত্ব সমান সমান ও ই, অর্থাৎ সমান সমান যাবে এখানে, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হবে। প্রথমে এই 4টা ট্রানজ্যাকশন বা লেনদেন আমরা আগে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে আমাদের সম্পদের কয়টা ঘর হচ্ছে, দায়ের কয়টা এবং মালিকানা সত্ত্বের জন্য কয়টা, সেটা আমরা প্রথমে চিহ্নিত করতে পারবো বা চিহ্নিত করে নিব। কারণ সম্পদ আমার এখানে আসতে পারে। অনেক শিক্ষার্থী কী করে, এখানে লেনদেন না পড়েই তারা ঘর কাটা শুরু করে, পরে আবার ঘরের মধ্যে কাটাকুটি করে। সেটা আমরা করব না। আগে আমরা লেনদেনগুলোর উপরে চোখ বুলিয়ে নিব এবং প্রয়োজনে নোট নিব যে সম্পদ আমার কোনগুলো চিহ্নিত করলাম, আমার দায়ের মধ্যে কি কি আছে সেগুলো আমরা নোট করে নিব। তারপরে আমরা ঘরটা টানবো, তাহলে আমাদের মার্জিত এবং পরিপাটি হবে ঘরটা। তাহলে প্রথমে ডিসেম্বরে 1 নম্বরে আমাদের লেনদেন ছিল, সেটা কি ছিল? যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 1 তারিখের অ্যাট ফার্স্ট যে ট্রানজ্যাকশন বা লেনদেনটা হবে সেটা আমাদের কি? নগদ অর্থ এবং মালিকের অধিকার, তার মানে মালিকানা সত্ত্ব বা মূলধন, দুইটাই কী পাবে? বৃদ্ধি পাবে। এবং আমরা মন্তব্য বা কমেন্টস এর যে ঘর সেখানে আমরা লিখব কি? মূলধন আনা হলো। তারপরে এই 1 তারিখের লেনদেনটা আমরা ট্রানজ্যাকশন দেওয়ার পর, পোস্টিং দেওয়ার পর টাকা নিটিটা কী করব? উভয় দিকে বসিয়ে ফেলবো। তারপর পরবর্তী লেনদেনের দিকে আমরা তাকাবো। ডিসেম্বরের 3 তারিখ বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে ব্যাংক সম্পদ হিসাব যখন খুলছি তখন নগদ থেকে কি যাচ্ছে? বাদ যাচ্ছে। অপরদিকে কি হচ্ছে? ব্যাংক এটাও সম্পদ, এটাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের শর্ত ছিল একটি সম্পদ যদি বাড়ে অপর সম্পদ কি করবে? কমবে। হ্যাঁ, তাহলে ব্যাংক আমাদের সম্পদ, নগদও আমাদের সম্পদ। একটা সম্পদ কমে যাওয়ায় আরেকটা সম্পদ কি হয়ে গেল? বেড়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর এবং আমরা কিন্তু যে ট্রানজ্যাকশনটা পোস্টিং দেওয়া হয়ে যাবে সেটার পর কিন্তু আমরা টাকার অঙ্ক ফেলতে ফেলতে আসবো, ঠিক আছে? তারপর বলছে 5 ডিসেম্বর ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয়ের ফলে কি হয়? এটা তো আমার নগদের সাথে কোনো সম্পর্ক নেই। ধারে পণ্য ক্রয়ের ফলে আমাদের কি হবে? পাওনাদার সৃষ্টি হবে এবং মালিকানা সত্ত্ব থেকে কী পাবে? হ্রাস পাবে। তাই আমরা এখানে পাওনাদারকে বাড়িয়েছি এবং মালিকানা সত্ত্বকে কমিয়েছি। তারপর ডিসেম্বরের 20 তারিখ বলছে পাওনাদারকে পরিশোধ করা হলো। এই যে পাওনাদার আমাদের 25,000 টাকা, 15,000 টাকা কি দিয়েছি আমরা পাওনাদারকে দিয়ে দিয়েছি। তাহলে পাওনাদার থেকে আমাদের কমে গেল 15,000 টাকা এবং ক্যাশ অর্থাৎ নগদ থেকে কমে গেল 15,000
টাকা। তাহলে 4,50,000 থেকে 15,000 বাদ দিলে আমরা পাবো 4,35,000। আর আমাদের ব্যাংক হিসাবের যে জের সেটা 50,000 আসছে, পাওনাদার ছিল 25,000, 15,000 দিয়ে দেওয়াতে এখন জের আমাদের কত আছে 10,000 এবং মালিকানা সত্ত্ব আমাদের কত আছে 4,75,000 টাকা। এবার আমরা সমস্ত সম্পদের যেই ট্রানজ্যাকশনের পোস্টিংগুলো সেগুলো কি করলাম, যোগ করলাম। যোগফল আমাদের হলো 4,85,000 টাকা এবং দায় এবং মালিকানা সত্ত্বেও সমস্তটা যোগ করে আমরা পেলাম কত 4,85,000 টাকা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সম্পদ এবং দায় সমান না হয়, অর্থাৎ সম্পদ এবং দায় যদি ইকুয়াল না হয় বা সমান না হয়, তাহলে আমাদের অঙ্ক ভুল রয়েছে, এটা 100% শিওর। ঠিক আছে, তাহলে আমাদের সম্পদ এবং দায় এটা কি আসবে, ব্যালেন্স ইকুয়ালি হতে হতে আসবে প্রথম থেকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম মোট সম্পদ, অর্থাৎ মোট সম্পত্তি দিকে হয়েছে আমাদের 4,85,000 এবং মোট দায় হয়েছে কত 4,85,000 টাকা। এ থেকে আমরা বুঝতে পারি কি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীরা, আমরা আজ লেনদেন অধ্যায়ের সৃজনশীল 1 অর্থাৎ রিফাত এন্টারপ্রাইজের অঙ্কটা করলাম। পরবর্তীতে আমরা করব চয়ন ব্রাদার্সের অঙ্ক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাজিয়ে দিবা। আল্লাহ হাফেজ।